হয় না, কারণ যারা দুর্নীতিগুলো করেছিল তারা অশিক্ষায় জর্জরিত, তাদের মধ্যে মূর্খামিতে ভরা তারা বেশিরভাগই। তো যাই হোক, এখন বলে লাভ নেই। আমি যেটা বলতে চাই যে বিচার করার দায়িত্ব কিন্তু বিচার ব্যবস্থার। সুপ্রিম আন্দোলন করতে হয়েছে, অনেক ডেমনস্ট্রেশন করেছি বসে বসে, তারপরে গিয়ে উনি গেলেই কি বলতেন, বাবা আমি খাসির মালিক, আমার তোমাদের বিয়ের জন্য সব রেডি, শুধু খাসি কাটতে বাকি আছে। কিন্তু সেই খাসিটার অর্ডার দিয়েছি, এখনো দিচ্ছে না, মানে ভ্যাকেন্সিটা শিক্ষা দপ্তর দিচ্ছে না। এটা আশা করব যে ভারতীয় বিচার ব্যবস্থা বা ভারতীয় আইন নিশ্চয়ই একজন যে অন মেরিটে চাকরি পেয়েছে শুধুমাত্র ডিলে বিকজ অফ দ্য ইন্টেনশন অফ দ্য কমিশন, এর জন্য যেন কাউকে টেন্টেড না বলে। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাবমিশন কিন্তু ওই দেবাংশু বসাকের বেঞ্চের যে অর্ডার সেখানে তার সাবমিশনও রয়েছে, তিনি নিজের মুখে সাবমিশন দিচ্ছেন। এক্সপায়ারি ডেট 11-12-এর 17-12-2019 এবং 9-10-এর 19-12-2019। তিনি তো এটা অস্বীকার করতে পারবেন না, তিনি তার সাবমিশন ওখানে রেকর্ডেড। দাদা একেবারেই চিন্ময় মণ্ডলের নাম উঠলেই বারংবার যে প্রশ্ন সবার মুখে একেবারে চর্চায়, কোন ফ্রেজ অফ কাউন্সিলিং এর চাকরি চিন্ময় মণ্ডলের? দেখুন, প্রথমত আমার হচ্ছে 4th ফেজ অফ কাউন্সিলিং। তো এখন মানে সবথেকে যে ম্যাটারটা মাঝে মধ্যে হাসছি, মাঝে মধ্যে হাস্যকর লাগছে পুরো ঘটনাটাই, যে জায়গায় একটা দুর্নীতি হলো, যেসব নেতামন্ত্রী যে রাজ্য সরকারের ছিল সেই রাষ্ট্র ব্যবস্থা দুর্নীতি করলো, প্রতিষ্ঠান এসএসসি দুর্নীতি করলো, তৎকালীন যারা যারা করেছিল তারা তো জেলে গেল। এই দুর্নীতি হয়েছিল বলে আজকে যোগ্যদের চাকরি গেল। এক, রাষ্ট্র ব্যবস্থা হারালো আমাদের, কারণ মানে দুর্নীতি যারা করলো তাদের শাস্তি হলো না। আজকে বিচার ব্যবস্থা আমাদেরকে হারালো। কোন জায়গায় হারালো? একটা প্যানেল ক্যান্সেল করলো, সেই প্যানেলে যারা যোগ্য ছিল তাদের চাকরি কেড়ে নিল, কিন্তু যাদের দোষে চাকরিটা গেল সেটা কোর্ট ভালো করে বুঝলো, বিচার ব্যবস্থা বুঝলো, কিন্তু তাদের শাস্তি দিল না। তাহলে আমরা বিচার ব্যবস্থার কাছে কি চাইতে যাই? আমরা তো চাই ন্যায়, তাহলে ন্যায় হলো না, ন্যায় বিচার হলো না। তারা কি করলো? তারা যে শ্রেণী মানে কিছু বলতে পারবে না হয়তো, বা যে শ্রেণীকে আমি দমাতে পারবো, রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা দমাতে পারবে, তাদেরকেই দমালো, তাদেরকেই একদম মাটিতে মিশিয়ে দিল। আর যারা তথাকথিত যারা মানে প্রভাবশালী, তাদেরকে ওই মাত্র কয়েকদিন একটু আড়ালে এসি ঘরে রাখলো, তারপরে গিয়ে আবার বহাল তবিয়তে ছেড়ে দিল। এখন আবার বাড়িতে মজা করছে, এসি ঘরে আছে, আবার মানে নতুন নতুন কথা বলছে, বাইরে ঘুরে বেড়াবে। আলটিমেটলি জীবনগুলো নষ্ট হলো আমাদের, কারণ একটাই, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা মানে খুব প্ল্যান্ড ওয়েতে দুর্নীতি। যদিও তার মধ্যে প্ল্যানিং ছিল বলে আমার মনে হয় না, কারণ যারা দুর্নীতিগুলো করেছিল তারা অশিক্ষায় জর্জরিত, তাদের মধ্যে মূর্খামিতে ভরা তারা বেশিরভাগই। তো যাই হোক, এখন বলে লাভ নেই। আমি যেটা বলতে চাই যে বিচার করার দায়িত্ব কিন্তু বিচার ব্যবস্থার। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট টেন্টেড আনটেন্টেড আলাদা করলো, সেগ্রিগেট করলো, সেগ্রিগেশনের কথা বললো। আনটেন্টেডদেরকে MA অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্কুলে পাঠালো 31শে ডিসেম্বর অবধি। যদি মনেই হতো যে প্রশ্নগুলো বিরোধীরা করছে যে আনটেন্টেডদের মধ্যেও টেন্টেড রয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট সেটা বাছাই না করে তাদেরকে কেন স্কুলে পাঠালো? এসএসসি তো বলেছিল যে এটাই সম্পূর্ণ কিনা আমরা বলতে পারবো না। এসএসসির তৎকালীন চেয়ারম্যান জেল, এসএসসির তৎকালীন চেয়ারম্যান তিনি জেলে আছেন, যিনি নিজেকে খাসির মালিক বলতেন এক সময়। যখনই আমরা এই যে ডিলে প্রসেস বলা হচ্ছে না, যে কেন ভ্যালিডিটি প্যানেলের কথা আসছে, 1 বছর পেরিয়ে কাউন্সিলিং কেন গেল, আসছি আমি সেই কথায়। তখন যিনি ছিলেন সৌমিত্র সরকার মহাশয়, গুরুদেব উনি আমাদের, বারবার আমরা যখন এই 1 বছর হতে যাবে তখন থেকে বারবার গেছি, আমাদের কাছে সেই ডকুমেন্টসগুলো এখনও আছে, যে এসএসসি দপ্তরে একবার, বিকাশ ভবনে একবার, যে ভ্যাকেন্সি আছে, ওয়েটিং লিস্ট আছে, র্যাঙ্কিং অনুযায়ী সব কিছু আছে, আপনারা কাউন্সিলিং করাচ্ছেন না কেন? তখন বলছেন এখনও নন জয়েনিং সিট অ্যাড হয়নি, ওখান থেকে আসবে। একবার এসএসসি বলছে বিকাশ ভবন পাঠায়নি ভ্যাকেন্সি এখনও জয়েন করিয়ে বাকিগুলো, আবার বিকাশ ভবনে গেলে বলছে এটা তো অটোনোমাস বডি, এসএসসি নিজেই করবে, আমরা তো সব পাঠিয়ে দিয়েছি। এই টালবাহানা করতে 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 দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে, অনেক ডেমনস্ট্রেশন করেছি বসে বসে, তারপরে গিয়ে উনি গেলেই কি বলতেন, বাবা আমি খাসির মালিক, আমার তোমাদের বিয়ের জন্য সব রেডি,
শুধু খাসি কাটতে বাকি আছে, কিন্তু সেই খাসিটার অর্ডার দিয়েছি এখনও দিচ্ছে না, মানে ভ্যাকান্সিটা শিক্ষা দপ্তর দিচ্ছে না। যাই হোক, খাসির মালিক খাসি করতে করতে এখন গলা কাটা খাসি হয়ে গেছে, এখন জেলে, তো উনিও ছাড়া পেয়ে গেছেন হয়তো। এখন ম্যাটারটা হচ্ছে, যে ম্যাটারটা নিয়ে কথা উঠেছে এক্সপায়ারি প্যানেল, আমি ওই বিষয়ে পুরো একটু তথ্য আপনাদেরকে দিতে চাই। প্রথমত, আজকে দেখুন, কেস যে কেউ করতে পারে, বিরোধী হোক যে হোক, কেস করতেই পারে, তার এটা গণতান্ত্রিক অধিকার আছে, সে কেস করতে পারে, বলতে পারে, কিন্তু বিচার দেওয়ার দায়িত্ব তো বিচার ব্যবস্থা। আমরা যেন অবিচারের শিকার না হই, এটাই আমরা চাইব। আমি কয়েকটা তথ্য তুলে ধরি। যে টেন্টেড কাদের বলে? টেন্টেড হচ্ছে তারা যারা হয় ফিনান্সিয়ালি ডিলিংস বা মনিটারি ডিলিংসে টাকা দিয়ে চাকরি পেয়েছে, 1। 2, যারা ওএমআর পেয়েছে 3, দেখাচ্ছে 53, সাদা খাতা 53, বা তাদের 10 বাড়ি দিয়েছে, 15 বাড়ি দিয়েছে, মানে ওএমআরে মার্কস ম্যানিপুলেশন। 2, কেউ দেখা যাচ্ছে 100 নম্বর র্যাঙ্ক চাকরি পায়নি, অথচ 120 নম্বর র্যাঙ্ক চাকরি পেয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি? তাকে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়ে গেছে। এই যে ইস্যুগুলো, এক্সপায়ারি অফ দ্য প্যানেল, এক্সপায়ারি, আমি ওই বিষয়টাতে আসছি। এই যে ইস্যুগুলো, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে ম্যানিপুলেট করেছে বা মেরিটকে কম্প্রোমাইজ করেছে, তাই তো? সে অন মেরিটে চাকরি পায়নি। এবার আসি এক্সপায়ারি প্যানেল, যেটা এক্সপায়ারি ডেট এসএসসি এভিডেভিট দিয়ে জানিয়েছে, এবং যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যেটাকে এক্সপায়ারি ডেট বলেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাবমিশন কিন্তু ওই দেবাংশু বসাকের বেঞ্চের যে অর্ডার, সেখানে তার সাবমিশনও রয়েছে। তিনি নিজের মুখে সাবমিশন দিচ্ছেন, এক্সপায়ারি ডেট 11-12-এর 17-12-2019 এবং 9-10-এর 19-12-2019। তিনি তো এটা অস্বীকার করতে পারবেন না, তিনি তার সাবমিশন ওখানে রেকর্ডেড। তাহলে এই যে এভিডেভিট, এই যে তার সাবমিশন, বিভিন্ন সাবমিশন আছে, সিবিআইয়ের চার্জশিট, সেটাও দেখতে পারেন। সিবিআইয়ের চার্জশিটেও কিন্তু এক্সপায়ারি ডেটটা মেনশন, 19-12-2019, 17-12-2019, আমাদের অ্যাপয়েন্টমেন্ট তার আগে। কিন্তু যেটা করা হচ্ছে যে 1 বছরটাকে ধরছে, সেই 1 বছর যদি ধরে, তাহলে সেই 1 বছরের পরে আমাদের হয়েছে, এটা ঠিক। ডিলে কেন হলো? দেরি কেন হলো? দেরির কারণ এক একজন 3-4টে করে র্যাঙ্ক করেছিল, মাল্টিপল র্যাঙ্কিং। একজন ফিমেল ক্যাটাগরির কোনো কাস্টেড ক্যান্ডিডেট, মানে এসসি ফিমেলের কোনো ক্যান্ডিডেট, সে যদি বেশি মার্কস পেয়ে থাকে, সে জেনারেল মেল ফিমেলেও ছিল, জেনারেল ফিমেলেও ছিল, সে এসসি ফিমেলেও ছিল, আবার এসসি ফিমেলেও তার র্যাঙ্ক ছিল। সে 4 জায়গায় তার নাম ছিল প্যানেলে। সে 4টের মধ্যে যে কোনো একটা ভ্যাকেন্সি নিতে পারবে। কাউন্সিলিংয়ে সে একটা ভ্যাকেন্সি নিল, বাকি 3টে ভ্যাকেন্সি কিন্তু তখনই ভ্যাকান্ট হয়ে গেল। এই যে ভ্যাকান্ট হলো, এই ভ্যাকেন্সিটা নেক্সট কাউন্সিলিংয়ে অ্যাড হবে। এইভাবে ধাপে ধাপে কাউন্সিলিং হচ্ছে। আবার আরেকটা বিষয় রয়েছে এখানে, ধরুন কোনো একজন ক্যান্ডিডেট সে রেকমেন্ডেশন নিল, তার রেকমেন্ডেশন পাওয়ার পরে সেই রেকমেন্ডেশন বোর্ডের কাছে 15-20 দিনে গেছে, বোর্ড একটা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে, সেখানে 15 দিন টাইম দেওয়া থাকে, সেই 15 দিনের মধ্যে জয়েন করতে হয়। ধরুন কোনো ক্যান্ডিডেট রেকমেন্ডেশন নিল, কাউন্সিলিং করিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেলো, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আর কোনো স্কুলে জয়েন করেনি, সে আর জয়েন করেনি, তাহলে কি হলো? সে নন জয়েনিং সিট হয়ে গেল, মানে ওটাও ভ্যাকেন্ট, ওটাও নেক্সট কাউন্সিলিংয়ে অ্যাড হবে। এই যে প্রসেস, দেখুন তো কত টাইম লাগছে। একটা র্যাঙ্ক গেল, বাকিগুলো ভ্যাকেন্ট, নন জয়েনিং 1-1.5 মাস এমনিই লেগে যাচ্ছে, ওইটা আবার নেক্সট কাউন্সিলিং। একটা কাউন্সিলিংই শুরু হয়েছিল কয়েক মাস পরে, সেকেন্ড কাউন্সিলিং আরও ডিলেতে, থার্ড কাউন্সিলিংয়ের নোটিশটা 1 বছরের আগেই হয়েছিল 9-10-এর। থার্ড কাউন্সিলিংয়ের নোটিশটা কিন্তু 1 বছরের মধ্যেই নোটিশটা হয়ে গেছিলো। এবার তার কাউন্সিলিংটা অবশ্যই 1 বছরের পরে হয়েছে, কিন্তু কি করে টেন্টেড বলবো আমি জানি না, এটা হাস্যকর ব্যাপার একদমই। এবার হলো, তাহলে এই যে ডিলে, 1 নম্বর এই কারণে। দ্বিতীয়ত আরও ডিলের কারণ বলি, 2019-এর এই যে মার্চ, তারপরে সবার মনে থাকবে যে লোকসভা ভোট শুরু হলো, তাহলে লোকসভা ভোটের কোড অফ কন্ডাক্ট, ওখানে কিন্তু ডিলে করেছিল, বিভিন্ন জায়গায় ভোট, গোটা দেশ জুড়ে। আবার নেক্সট ডিলে দাড়িভিট কাণ্ড, গোটা পশ্চিমবঙ্গের মানুষের মনে থাকবে, দাড়িভিট স্কুলে ভ্যাকেন্সি রিলেটেড কিছু একটা ইস্যু হয়েছিল, একটা রিয়ট টাইপের হয়ে গেছিলো, একটা মানে বিশাল ঘটনা ঘটেছিল, ঝামেলা, তো সেইটার জন্য হাইকোর্টে স্থগিতাদেশ ছিল। এই সমস্ত কারণে আরও অনেক রিজন আছে, ছোট ছোট, নন জয়েনিং সিট অ্যাড হচ্ছে না, অ্যাড হবে, সময় লাগবে, অনেক ডিলে হয়েছে। কিন্তু এই প্রসেসের মধ্যে বলে রাখি,
গড়িমসিটা কিন্তু তৎকালীন কমিশন করেছে, অবশ্যই করেছে। চাইলে অনেক আগেই কিন্তু মানে কাউন্সেলিংগুলো করাতে পারতো। আমাদের আজকে শুনতে হতো না এই মানে লোকের কাছে যে 1 বছর পেরিয়ে গেছে এক্সপায়ারি প্যানেল, এগুলো শুনতে হতো না। কারণ আজকে মানে ডিলেটা করেছে কমিশন। আমরা বারবার গেছি, অনেক সাবমিশন আছে, এই আপনাদের কেন করাচ্ছে না, ভোট কাউন্সেলিং করান, থার্ড করান, তাড়াতাড়ি নোটিফিকেশান দিন। আমাদের রিসিভিং আছে সেই সময়কার আন্দোলনের ছবি ভিডিও এখনও পড়ে আছে। যাই হোক, আলটিমেটলি একটাই কথা বলার, যে বিচার ব্যবস্থার কাছে আমরা এইটুকু আশা রাখবো যে টেন্টেড কারা আর আনটেন্টেড কারা এটা নিশ্চয়ই কোর্ট বুঝবে। যে আনটেন্টেডদের অন মেরিটে চাকরি হয়েছে, এই যে এক্সপায়ারি বা আফটার ভ্যালিডিটির কথা বলছেন, আমি চাইবো আমি আমার কথাই বলছি, আমি চাইবো বিচার ব্যবস্থা যেমন বলবে, যারা অ্যালিগেশন দিয়েছে, মাননীয় বিকাশবাবু এবং শামীমবাবু রয়েছেন, বিক্রমবাবু রয়েছেন, সুদীপ্তবাবু রয়েছেন, বা আরও যারা এর বিরুদ্ধে কেস করেছেন, আমি ওনাদের কাছেই আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটা অন্তত প্রমাণ দেবেন যে আমার হতে পারে, আপনি আমার হয়ে দিতে পারেন বা অন্যদের হয়ে, যে অবশ্যই ডিলে হয়েছে প্রসেসে, সেটা কমিশনের ডিলে, কমিশনের দোষ, কিন্তু এই ক্যান্ডিডেটটার নিজের কোনো ফল্ট বা ফ্রড করেছে, বা এই ক্যান্ডিডেটটার কোনো একটা তথ্য যে এর ওএমআর ঠিক না, এর ইন্টারভিউয়ে গণ্ডগোল হয়েছে, এ র্যাঙ্ক জাম্প করেছে, বা এর টাকার ডিলিংস হয়েছে, বা ইনফ্লুয়েন্স করে কোনো প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছে, একটা প্রমাণ দিতে পারবে? নাকি ওনারা শুধু এটুকুই বলবেন যে শুধু ডিলে করেছে, কমিশন ডিলে করেছে তাই এটেন্টেড? এটা আশা করব যে ভারতীয় বিচার ব্যবস্থা বা ভারতীয় আইন নিশ্চয়ই একজন যে অন মেরিটে চাকরি পেয়েছে শুধুমাত্র ডিলে বিকজ অফ দ্য ইন্টেনশন অফ দ্য কমিশন, এর জন্য যেন কাউকে টেন্টেড না বলে, কারণ ওটা হাস্যকরই হবে। আমি সত্যিই বলছি, অনেকে টেনশনে রয়েছে এই বিষয়টা নিয়ে। আমি একটু টেনশন তো মানুষের থাকা উচিতই, কিন্তু আমার মাঝে মধ্যে সত্যি হাসি পাচ্ছে এই বিষয়টা নিয়ে, যে কি বিচার ব্যবস্থা, কি অ্যালিগেশন আর কি কমিশন যে করেছিল তখন, যে এমন একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছে যেখানে দাঁড়িয়ে হাসি ছাড়া কিছু আসছে না। যে নিজের কোনো দোষ নেই, আমার দোষ কেউ দেখাতে পারছে না, আমার ফ্রড নেই, অথচ আমাকে বলছে যে টেন্টেড। মানে এটা হতে পারে না। এই যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের লিস্ট একেবারে অমৃত সিনহা চেয়ার পাঠিয়েছেন 1 থেকে 10 ডিসেম্বরের মধ্যে, যদি সেই লিস্টে কোনো কারণে চিন্ময় মণ্ডলের নাম থাকে, দেখুন যেভাবে বিচার প্রক্রিয়া এগোচ্ছে, একটা তো ওই দূরদর্শিতা থাকে যে মনে হয়, তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানে এগুলো বিচার ব্যবস্থার নামে, দেখুন কত আর আমরা বলবো, আমরা মানে বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে চাইতে হাঁপিয়ে উঠেছি, এখন কোনোভাবেই ন্যায় বিচার কোনো দিক থেকেই পাচ্ছি না। তো আশা করব এই বেঞ্চে কিছু ভালো হোক। আলটিমেটলি যদি আমার নাম টেন্টেড লিস্টে চলে আসে, ধরুন যে 1 বছর পরে নিয়োগ হয়েছে, তুমি টেন্টেড, তাহলে অবশ্যই আমার চাওয়া থাকবে যে ভারতীয় বিচার ব্যবস্থার কাছে একটাই প্রশ্ন থাকবে, যে আমাকে টেন্টেড করা হলো আমার ফল্ট, আমার ফ্রড মিনিং মানে ফ্রডুলেন্ট কোনো অ্যাক্টিভিটি একটা, জাস্ট একটা আপনি দেখান, আমাকে টেন্টেড ঘোষণা করুন। যদি আমার কোনো ফল্ট আপনি না দেখাতে পারেন, আমার ফল্ট, আপনি কমিশনের ফল্ট দিতে পারেন, কিন্তু তার জন্য কোনো ক্যান্ডিডেটকে টেন্টেড বলা যায় না। তাহলে আমার ফল্ট আপনি প্রকাশ করুন, একটা দেখান, আমি নিজেকে মানে টেন্টেড লিখে গলায় মালা পরিয়ে ঘুরে বেড়াবো, এটুকু আমি বলে দিলাম।